where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। হরমুজ খুলতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার প্রত্যাখ্যান, স্থায়ী সমাধান চায় তেহরান। ইসরায়েল সহ বিভিন্ন দেশে ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আক্রমণের দাবি আইআরজিসির। ইরানিদের রেল লাইন থেকে দূরে থাকার সতর্কবার্তা তেল আবিবের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। এর মধ্যেই অব্যাহত রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা। এদিকে তুরস্কে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের মধ্যাঞ্চল। মঙ্গলবারও ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ছোড়ে ইরানি বাহিনী। এতে ইসরায়েলের অন্তত ২৮টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লক্ষ্যবস্তু করা হয় কুয়েতের আলী আল সালেম, ইরাকের সোলাইমানিয়া সহ অন্যান্য ঘাঁটিও। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হন। যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধজাহাজে হামলার দাবিও করেছে আইআরজিসি, যদিও তা প্রত্যাখ্যান করেছে পেন্টাগন। ইরানের হামলার জবাবে দেশটির সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় ভয়াবহ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের প্রায় ৫০% পেট্রোকেমিক্যাল উৎপাদন হয় এখানে। এছাড়া বুশেরাহ বিমানবন্দর, পারমাণবিক গবেষণা কেন্দ্র ও একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ব্যাপক হামলা চালানো হয়। ইরানিদের জরুরি সতর্কবার্তা দিয়ে ট্রেন ব্যবহার না করার পাশাপাশি রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে আইডিএফ। লেবাননের নাবাতিয়া ও তাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪১টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবরও পাওয়া গেছে। চলমান হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার শেষ সময়সীমা বলেও হুঁশিয়ারি দেন তিনি। Where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইরানও। ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে তেহরান। শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত স্থায়ীভাবে বন্ধের শর্ত জুড়ে দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হামলার হুমকির মুখে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল দেশগুলো খুঁজছে ভিন্ন পথ। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে সরাসরি চুক্তির পথ খুঁজছে ভারত, পাকিস্তান ও ফিলিপিন্সের মতো এশিয়ার দেশগুলো। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন কূটনীতির চালে কতটা সুরক্ষিত থাকবে বিশ্ব জ্বালানি সরবরাহ, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালী না খুললে এক রাতেই গুঁড়িয়ে দেওয়া হবে ইরানকে। ওয়াশিংটনের এমন রণহুঙ্কারে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ঠিক তখনই দৃশ্যপটে ভিন্ন মাত্রা যোগ করছে এশিয়ার দেশগুলো। তেহরানের সঙ্গে গোপন ও প্রকাশ্য চুক্তির মাধ্যমে নিজেদের জাহাজ চলাচলের নিশ্চয়তা নিশ্চিত করছে ফিলিপিন্স, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলো। তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কায় এখন আর কেবল হোয়াইট হাউসের ওপর ভরসা রাখতে পারছে না তারা। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের ৫ ভাগের ১ ভাগ যায় এই সরু জলপথ দিয়ে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ছাড়া বাকিদের জন্য এই পথ খোলা। এরই মধ্যে ফিলিপিন্স তাদের ৯৮% তেলের চাহিদা মেটাতে তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষ করেছে। পিছিয়ে নেই ভারত ও পাকিস্তানও। কূটনৈতিক তৎপরতায় তারা নিজেদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে। এমনকি চীনও স্বীকার করেছে তেহরানের সবুজ সংকেত নিয়েই তাদের জাহাজগুলো ওই উত্তপ্ত জলপথ পাড়ি দিচ্ছে। জাহাজগুলো কোন শর্তে বা কোনো শুল্ক দিয়ে পার হচ্ছে কিনা তা এখনও অস্পষ্ট। গত সপ্তাহে জাপানের একটি এলএনজি জাহাজ এই প্রণালী পার হয়েছে। জাপানি কোম্পানি মিৎসুই ওএসকে লাইন্স তাদের কর্মীদের নিরাপত্তার কথা জানালেও কোনো শুল্ক দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে মুখ খোলেনি।
তবে এই সাময়িক নিশ্চয়তা কতদিন টিকবে তা নিয়ে জনমনে বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে করা এই চুক্তিগুলো যুদ্ধের ভয়াবহতার সামনে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত। বিশেষ করে যেসব জাহাজ পানামা বা মার্শাল আইল্যান্ডের পতাকা ব্যবহার করে তাদের নিরাপত্তা এখনও ঝুঁকির মুখে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি, অন্যদিকে ইরানের কৌশলগত কূটনৈতিক চাল, দুয়ের মাঝখানে পড়ে অস্থির বিশ্ব জ্বালানি বাজার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজের পাশাপাশি এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়বে। বাধাগ্রস্ত হবে আমদানি রফতানি বাণিজ্য। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এবং বিশ্ব বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দেব। ইয়েমেনে থাকা হাউতি বিদ্রোহীরা এই পথ নিয়ন্ত্রণ করে। যদি এটি বন্ধ হয় তাহলে তেল ও পণ্য পরিবহনের চেইন ভেঙে যেতে পারে। হরমুজ প্রণালীর সাময়িক বন্ধের পর এই নৌপথের গুরুত্ব আরও বেড়েছে। বাব আল মান্দেব ও হরমুজ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের তেলের প্রায় 25% সরবরাহ আটকে যেতে পারে। সৌদি আরবের ইয়ানবু বন্দর এবং ইস্ট ওয়েস্ট পাইপলাইন হরমুজের বিকল্প হলেও রয়েছে সীমাবদ্ধতা। নৌপথে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেল বাজারে দামের অস্বাভাবিক উত্থান ও সরবরাহের সংকট তৈরি হবে। ইরান সমর্থিত হাউথিরা এর মধ্যেই প্রমাণ করেছে তারা নৌপথ বন্ধ করতে সক্ষম। গাজা যুদ্ধে তারা কিছু জাহাজ আটকে দিয়েছিল এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি মিসাইল ও ড্রোন হামলাও করেছে। তারা চাইলে বাব আল মান্দেব দ্রুত বন্ধ করতে পারবে বলে মনে করা হচ্ছে। বাব আল মান্দেব বন্ধ হলে এশিয়ার রপ্তানি পণ্য ও তেলের প্রবাহ ইউরোপে পৌঁছাতে দেরি হবে। বিশেষজ্ঞরা এটিকে ভয়ঙ্কর পরিস্থিতি বলে আখ্যা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। লস অ্যাঞ্জেলেসে নিজ বাসা থেকে বাংলাদেশি আমেরিকান প্রকৌশলীর মরদেহ উদ্ধার। নিখোঁজ ছিলেন 5 দিন। রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। কমিউনিটিতে শোকের ছায়া। জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির নির্বাচনের অনিয়ম নিয়ে এনএসসির করা তদন্ত প্রতিবেদনের বিষয়ে কথা বলছেন ক্রীড়া পরিচালক আমিনুল আহসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিসিবি 22/9/2025 তারিখে কাউন্সিলর তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে। এছাড়াও এক সাক্ষাৎকারে মিস্টার ফাহিম সিনহা দাবি করেছেন যে কিছু পরিচালক মিস্টার ফারুক আহমেদের মনোনয়ন ফরম গ্রহণের বিরোধিতা করেছিলেন। পুনরাবৃত্ত অনুরোধের পরেও কমিটি উক্ত সভার কোনো অডিও বা ভিডিও রেকর্ড পাননি। এই বিপরীত বিবৃতিগুলোর প্রেক্ষিতে এবং বিসিবি কমিটি মনে করে যে মিস্টার ফারুক আহমেদ একটি বেআইনি সুবিধা পেয়েছেন যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। পছন্দের প্রার্থীদের অনৈতিক সুবিধা প্রদান। কমিটি দেখতে পায় যে তখনকার স্পোর্টস অ্যাডভাইজারের অপছন্দের প্রার্থীদের নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ, ভোটার তালিকার আগাম প্রবেশাধিকার, বেআইনি প্রচারণায় সহায়তা ইত্যাদি। নির্দিষ্ট স্থানে ভোটারদের ভোট প্রদানের জন্য প্রভাবিত করা। কমিটি দেখতে পায় যে ভোটারদের ভোট নির্দিষ্ট স্থানে দিতে নির্দেশ করা হয়েছিল, যা ভোট প্রদানের গোপনীয়তা এবং স্বাতন্ত্র্যকে ক্ষুণ্ণ করেছে। ভোটারদের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট দিতে বাধ্য করা। কমিটি দেখতে পায় যে ভোটারদের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের ভোট দিতে বাধ্য করা হয়েছে, যা স্বাধীন ও ন্যায়সঙ্গত নির্বাচনের মূলনীতির সরাসরি লঙ্ঘন। এই কার্যক্রম ভোটারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ক্ষুণ্ণ করেছে। সামগ্রিক ভোটদান পরিবেশ। কমিটি দেখতে পায় যে সামগ্রিক ভোটদান পরিবেশ স্বাধীন ও ন্যায়সঙ্গত নির্বাচনের জন্য উপযুক্ত ছিল না। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। ভোটাররা হুমকির মুখে পড়েছিল এবং প্রক্রিয়াগত অনিয়ম ব্যাপকভাবে ঘটেছিল। বিসিবি সংবিধানের লঙ্ঘন। প্রাপ্ত কমিটি দেখতে পায় যে এ তদন্তে শনাক্তকৃত কার্যক্রমগুলো বিসিবি সংবিধানের একাধিক ধারা লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে ব্যালটের গোপনীয়তা, প্রার্থীদের সমান সুযোগ এবং স্বাধীন নির্বাচনী প্রক্রিয়ার বিধান লঙ্ঘন। ধারা 3 থেকে অভিযোগ প্রাক্তন ক্রিকেটার ও অন্যান্য। অভিযোগ সূত্র জনাব কাজী মোহাম্মদ ইউসা এবং অন্যান্য প্রাক্তন ক্রিকেটার বা কাউন্সিলরদের পক্ষে। অভিযোগের তারিখ ছিল 10 মার্চ 2026। নমিনেশনের আগে বোর্ড সভা ডাকা হয়েছে কিনা। কমিটি দেখতে পায় যে বিসিবি বোর্ড অফ ডিরেক্টরসের 21তম বৈঠকে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে
কাউন্সিলর হিসেবে মনোনয়নের বিষয়টি নথিভুক্ত হয়েছিল এবং বোর্ডের পরিচালকরা জনাব আমিনুল ইসলাম বুলবুলকে অনুমতি দিয়েছিলেন যে তিনি নিজেই প্রাক্তন ক্রিকেটারদের মধ্য থেকে 10 জাতীয় ক্রীড়া পরিষদের কথা বলছিলেন ক্রীড়া পরিচালক আমিনুল ইহসান। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আল মাগাজি এবং শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এর মধ্যেই চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় স্থানীয় সময় সোমবার ইসরায়েলি সেনাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল কারারা, খান ইউনিস এবং শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বাহিনী বেসামরিক যান ও ভিড় লক্ষ্য করে হামলা চালায়। এতে শিশু ও নারীসহ অনেকেই আহত হন। শেখ রাদওয়ান ও আল মাগাজি অঞ্চলে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আল মাগাজি শরণার্থী শিবিরের কাছে স্কুলসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। আগে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল এই জায়গা। স্থানীয়রা জানান সেখানকার বাসিন্দারা নিজেদের রক্ষা করতে গিয়েও ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে হচ্ছে। আল আকসা মার্টার্স হাসপাতালের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও চিকিৎসায় ব্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মীও ইসরায়েলি সেনাদের আক্রমণে নিহত হন। অক্টোবর থেকে কার্যকর শান্তি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ বিনিময় চলছে। হামাস দাবি করেছে তাদের অস্ত্র হস্তান্তর না হওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়ায় বাধা আসছে। 2 বছরের হামলায় 72,000 ফিলিস্তিনি নিহত ও 1,72,000 আহত হয়েছেন। অবকাঠামোর 90% এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার প্রধান তেল বন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইউক্রেনের ওডেসা শহরে রুশ হামলায় 3 জন নিহত হয়েছেন। হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শক্তি অবকাঠামোতে পরস্পর হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার দক্ষিণের তেল বন্দর নভরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলায় অ্যাডমিরাল ম্যাকার্ভ রকেট ক্যারিয়ার, যুদ্ধজাহাজ এবং তেল রিগকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনালও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে থাকা লোডশেডিং স্টেশন, স্টোরেজ ট্যাঙ্ক এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের ওডেসা শহরে রুশ হামলায় মা ও কন্যা সহ কয়েকজন নিহত হয়েছেন। প্রায় 16,700 পরিবারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকর্মী এবং দমকল কর্মীরা ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন স্কুল, আবাসিক ভবন ও শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়া যদি তাদের শক্তিখাত লক্ষ্য করে হামলা থামায় তাহলে তারাও সমানভাবে জবাব দেবে। তিনি আরও জানান মার্কিন মধ্যস্থতায় ইউক্রেনের প্রস্তাবনা রাশিয়ার কাছে পৌঁছে গেছে। ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি, স্থায়ী শান্তি এবং যুদ্ধ শেষ করার রাজনৈতিক ও আইনি ভিত্তি তৈরি করতে কাজ করছে। অন্যদিকে রাশিয়া বলছে বাল্টিক দেশগুলো যদি ইউক্রেনীয় ড্রোনের জন্য আকাশপথ ব্যবহার করতে দেয় তবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়াকে এর মধ্যেই সতর্ক করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। পানামা খালের পাশে জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরণে 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন 1 জন। কর্তৃপক্ষ জানায় ব্রিজ অফ দ্য আমেরিকাসের পাশের একটি জ্বালানি সরবরাহ কমপ্লেক্সে বিস্ফোরণ ঘটে। হঠাৎ আগুনের গোলা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিস্ফোরণের সময় সেখানে জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাকগুলোতে সরবরাহ কার্যক্রম চলছিল। দুর্ঘটনার পর সেতুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে চলছে অভিযান। ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় খালের স্বাভাবিক কার্যক্রম কোনো প্রভাব পড়েনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। ট্রাম্প প্রশাসনের মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে সরে যাওয়ায় দ্বীপটির বিরোধী দল চীনের সঙ্গে আলোচনার পথে হাঁটছে। এই উদ্দেশ্যে বেইজিং সফরে গেছেন তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী চেং লিওন। এদিকে ক্ষমতাসীন দল চাচ্ছে যুক্তরাষ্ট্রের কথা মেনে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে। তবে সাধারণ মানুষের দাবি কোনো এক পক্ষের দিকে না ঝুঁকে স্থিতিশীলতা বজায় রাখুক সরকার। তাইওয়ানের নিরাপত্তা কৌশল ঘিরে পুরানো বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার, অন্যদিকে চীনের সঙ্গে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা। এই 2 পথের মধ্যে ভারসাম্য খুঁজছে তাইপে। বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে একাধিক সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে কতটা মনোযোগ দিতে পারবে। অস্ত্র সরবরাহ বিলম্ব এবং মজুদ সংকটও এই উদ্বেগ বাড়িয়েছে।
এই প্রেক্ষাপটে 6 দিনের চীন সফরে গেছেন তাইওয়ানের বিরোধী দল কুমিনতাং নেত্রী চেং লিউন। বেজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সম্ভাব্য বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। যদি বৈঠকটি হয় তবে এক দশকের মধ্যে এটিই হবে কেএমটি প্রধানের সঙ্গে চীনের শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ। চেং এই সফরকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে তুলে ধরছেন, যেখানে লক্ষ্য থাকবে তাইপে বেজিং উত্তেজনা কমানো। একই সময়ে যুক্তরাষ্ট্রও তাইওয়ানের ওপর চাপ বাড়াচ্ছে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে। মার্কিন সিনেটরদের একটি দল তাইপে সফর করে প্রেসিডেন্ট লাই চিং-তের $40 বিলিয়ন প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতায় শান্তি নিশ্চিত করতে পারে। তবে বিরোধী দল প্রশ্ন তুলছে, আগে অর্ডার করা অস্ত্র সরবরাহ না হলে নতুন ব্যয়ের যৌক্তিকতা আদৌ কতটুকু। ফলে অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভক্তি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। চীনও সামরিক ও রাজনৈতিক চাপ অব্যাহত রেখেছে। প্রায় প্রতিদিনই তাইওয়ানের আশপাশে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করছে বেইজিং। একই সঙ্গে তথ্য যুদ্ধ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও রয়েছে। তবে তাইওয়ানের জনগণের বড় অংশই স্থিতিশীলতা বজায় রাখতে চায় না পুরোপুরি যুক্তরাষ্ট্র নির্ভরতা, না চীনের সঙ্গে একীভূতকরণ। এই বাস্তবতায় কেএমটি বলছে সংঘাত এড়াতে সংলাপই একমাত্র পথ, আর ক্ষমতাসীন দল জোর দিচ্ছে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষ হলেও চলছে ভোটার তালিকার সংশোধন। লাখ লাখ ভোটার বাদ পড়ার অভিযোগ, লাইনে দাঁড়িয়ে নাম অন্তর্ভুক্তির চেষ্টা। 5 দিন পর নিখোঁজের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি আমেরিকান তরুণ প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজন ও বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিখ্যাত অ্যামাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রকৌশলী সাকিব আলী। কয়েক মাস আগে নতুন কর্মস্থল লস অ্যাঞ্জেলেসে যোগ দেন তিনি। বিমানবন্দর ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন অভিজাত মেরিনা ডেল রের একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন 30 বছর বয়সী সাকিব। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা ডক্টর মোহাম্মদ আলী মানিক ও সারিকা আলী বাচ্চির একমাত্র ছেলে সাকিব আলী। পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ছেলে সাকিবের সাথে শেষবারের মতো কথা হয় তাদের। এরপর থেকেই ফোনে ছেলেকে না পেয়ে নানাভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি সাকিবের। অবশেষে পুলিশের শরণাপন্ন হন তারা। ছেলেকে খুঁজতে লস অ্যাঞ্জেলেসে ছেলের বাসায় হাজির হয় পরিবার। পরে সেখান থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। 30 বছর বয়স্ক ছেলে আজ তার নিজের আপন বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর আসল কারণ এখনও জানা যায় নাই। তার এই অকাল মৃত্যুতে লস অ্যাঞ্জেলেস প্রবাসী আটলান্টাবাসীর মতোই শোকাহত। আমরা এই শোক সন্তপ্ত পরিবারের পাশে আছি। লস অ্যাঞ্জেলেসে ইসলামিক সেন্টারে প্রথম জানাজা শেষে আটলান্টায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মা এখন পাগল প্রায়। পুলিশ ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে তরুণ প্রকৌশলী সাকিবের মৃত্যুর কারণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলেও ভোটার তালিকায় এখনও সংশোধনের কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। বৈধ কাগজপত্র থাকলেও লাখ লাখ বাদ যাওয়া মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে নাম তোলার চেষ্টা করছেন। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে অবরোধ, বিক্ষোভ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনা জেলা শহর বারাসাতের জেলা শাসক দপ্তরের সামনে ভোটের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো লাইনে দাঁড়ানো মানুষগুলো তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়ছেন। 2002 সালের ভোটার তালিকায় নিবিড় সংশোধনীতে নাম থাকলেও এবারে অদৃশ্য কারণে নেই অনেক পরিবারের নাম। আমার বাড়িতে 14-15 জনের মেম্বার ভোটের, তার ভিতরে শুধু আমি ডিলিটেড। এতদিন ভোট দিয়েছে, এখন নাম কেন কেটে দিচ্ছে আমাদের? আমি উত্তরপ্রদেশ আগে ভোট দিয়েছি 2003, এখন নাম ডিলিট হয়ে গেছে।
যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জেলা ঘুরে দেখার কথা জানিয়েছেন। এখনো পর্যন্ত তালিকার খসড়া থেকে 60 লাখ নাম এবং বিবেচনাধীন তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় 27 লাখ নাম বাদ পড়েছে বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিচারকদের তত্ত্বাবধানে এখনো চলছে বিবেচনাধীন থাকা নামের চূড়ান্ত বাছাই পর্ব। প্রত্যেক জেলায় যাব আর যত আমার বিডিও আছে, ওসি আছেন, আরও আছেন, ডিও আছেন, এসপি আছেন, সবাই সঙ্গে বসবো আর দেখবো ওখানে তৈরি কিরম আছে নি আছে, কোথায় ইনফ্রাস্ট্রাকচার ঘাটতি আছে নি আছে। এদিকে নির্বাচনে দলীয় প্রচারে উত্তরবঙ্গ শেষ করে এখন দক্ষিণবঙ্গের প্রচার করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়া জেলায় 3টি প্রচারণা সভায় তিনি নিজের স্বভাবসুলভ ভাষায় মোদীকে আক্রমণ করেছেন। ডাক নিয়ে ঢুকছেন, আর্মস নিয়ে ঢুকছেন, বাংলার মানুষকে হামলা করবেন বলে। আমি পরিষ্কার বলছি, যতই হামলা করো ভাই, বাংলায় তোমাদের ঠাঁই নাই। বাংলার মানুষ বিজেপিকে কোনো দিন মানবে না। যদিও বিজেপির 47তম প্রতিষ্ঠা দিবসেও এদিন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ ও বাম শাসিত কেরালায় বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করে পাল্টা আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীও। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है, लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं। সোমবারই প্রথম দফার 152 আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে নিজেদের মতো করে একে অন্যের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েননি। প্রতিপক্ষ বলে কিছু নেই, প্রতিপক্ষ হচ্ছে অনুন্নয়ন, প্রতিপক্ষ হচ্ছে মমতা ব্যানার্জি। মনোনয়ন দিচ্ছি, মনোনয়ন জিতবো, 250 বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি আসছে। 2 দফার ভোট গ্রহণের শেষ দফার ভোট হবে 29 এপ্রিল। সেদিন ভোট নেওয়া হবে 142 আসনে। আর সেই দফায় ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 9 এপ্রিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, ভারতের যারা 50 বছর ধরে ভোট দিয়েছেন, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, এমন অনেক মানুষ কিন্তু এবছর চলতি যে ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় তারা বাদ পড়েছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশনের যে পরিমাণ অতি সক্রিয়তা দেখা যাচ্ছে এবারের বিধানসভাকে সামনে রেখে, সেটি কিন্তু গত 50 বছরও দেখা যায়নি। শুধু যে পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া হয়েছে তা নয়। আপনারা জানেন যে 5টি বিধানসভা রাজ্যে নির্বাচন চলছে। সেই 5টি সেই রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু তামিলনাড়ু, কেরল, এখানেও কিন্তু একই রকম ভাবে এবং পন্ডিচেরি, এখানেও কিন্তু একই রকম ভাবে এই ভোটার তালিকার নিবিড় সংশোধনী যে প্রক্রিয়া এসআইআর সেটি হয়েছে। কিন্তু বাকি সব রাজ্য ছাপিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দেখা গিয়েছে এই ভোটার তালিকার সংশোধনী বিষয় নিয়ে রাজনৈতিক চাপানোতর। বলা ভালো, একেবারে একটি পক্ষে গিয়ে দাঁড়িয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন এবং অন্য পক্ষ দাঁড়িয়েছে বিজেপি বিরোধী শিবির, অর্থাৎ তৃণমূল, বাম এবং কংগ্রেস। নির্বাচন কমিশন এবং বিজেপি একটি পক্ষে আর বাকি রাজনৈতিক দলগুলো একটি পক্ষে। সবশেষ যে গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশনের যে বিবেচনাধীন 60 লক্ষ ভোটার তালিকার নাম, সেই নাম দেখা গিয়েছে যে প্রায় 60 লক্ষের মধ্যে 27 লক্ষের বেশি যে নাম বাদ গিয়েছে। অর্থাৎ খসড়া যে তালিকা প্রকাশ করা হয়েছিল 28 ফেব্রুয়ারি, সেখানে আমরা দেখেছি যে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল এবং পরবর্তীতে 27 লাখ মানুষের নাম আমরা দেখেছি গতকাল রাতে বাদ গিয়েছে। অর্থাৎ প্রায় 90 লক্ষ নাম কিন্তু ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় এবং আশ্চর্যের বিষয় এটি যে ভোট কিন্তু এখন মাত্র বাকি 15 দিন। রাজনৈতিক দলের সমস্ত প্রচারণা চলছে, কিন্তু ভোটাররা এখনো নিশ্চিত নন তারা ভোটের দিন অর্থাৎ 23 এপ্রিল কিংবা 29 এপ্রিল তারা তাদের গণতান্ত্রিক অধিকার, নাগরিক
নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি পারবেন না। আমরা এর আগেও দেখিয়েছি যে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য তারা লম্বা লাইনে দাঁড়িয়ে এই অধিকার প্রয়োগের যে অধিকার সেটি কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবার নির্বাচন কমিশন বলছে যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নামের ক্ষেত্রে দেখা গেল যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, বয়সের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি রয়েছে, কোথাও মৃত ভোটার রয়েছেন, শিফটেড ভোটার রয়েছেন। কিন্তু তারপরেও নির্বাচন কমিশনের কাছে বড় প্রশ্ন ভারতের নাগরিকদের একটি বড় অংশে যে এত সংখ্যক নাম বাদ যাওয়া কি সত্যিকার অর্থে কোনো যৌক্তিক, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তো এর মধ্যে আপনি জানেন নির্বাচন আগামী চলতি মাসের 23 এবং এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ। এই ভোট গ্রহণের প্রচারণা ইতিমধ্যে বিজেপি তৃণমূল মাটি কামড়ে তাদের রাজ্যে রাজনৈতিক যে দখল দায়িত্ব সেটি প্রয়োগ করার চেষ্টা করছে। তো এর মধ্য দিয়েই নির্বাচনের যে উত্তাপ সেটি কিন্তু আস্তে আস্তে করে উত্তপ্ত হয়ে উঠছে। এই ছিল আমার কাছে ভারতের বিধানসভা নির্বাচনের আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। কলকাতায় যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের তামিলনাড়ুতে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় 9 পুলিশকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার এই রায় দেন নিম্ন আদালত। পুলিশি হেফাজতে নিহত হন জয়রাজ ও তার ছেলে বেনিক্স এমানুয়েল। জয়রাজ 2020 সালের 19 জুন লকডাউন লঙ্ঘনের অভিযোগে আটক হন। একই রাতে তার ছেলে এমানুয়েলকেও গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী হেফাজতে থাকা অবস্থায় বাবা ও ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়। পরিবারের বরাতে জানা যায় এমানুয়েল 22 জুন আর জয়রাজ 23 জুন মৃত্যুবরণ করেন। মহাকাশে মানব ইতিহাসে নতুন দিগন্ত স্পর্শ করল নাসার আর্টেমিস 2। অ্যাপোলো 13-এর 56 বছর আগের রেকর্ড ভেঙে 4 জন নভোচারী এখন পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে পৌঁছেছেন। চাঁদের দূরবর্তী অংশের ফ্লাইবাইয়ে তারা অজানা ভূপৃষ্ঠের ছবি ও তথ্য সংগ্রহ করছেন। এগুলো ভবিষ্যতের মহাকাশ অভিযানকে নতুন দিক নির্দেশ করবে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান। নাসার চাঁদে যাওয়ার অভিযান আর্টেমিস 2 নভোচারীরা 4,171 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অ্যাপোলো 13-র রেকর্ড ভেঙেছে। সর্বোচ্চ দূরত্ব হবে প্রায় 4,06,788 কিলোমিটার। এটি মানব ইতিহাসে সর্বাধিক দূরত্ব। ফেরার পথে ওরিয়ন ক্যাপসুল ফ্রি রিটার্ন ট্রানজেক্টরিতে পৃথিবীর দিকে আসবেন তারা। যাত্রা প্রায় 4 দিন দীর্ঘ হবে। ফ্লাইবাই চলাকালীন ক্রু চাঁদের দূরবর্তী পৃষ্ঠের অজানা এলাকা পর্যবেক্ষণ করবে। একটি ছবি দেখায় ওরিয়েন্টাল বেসিন, চাঁদের বিশাল একটি গর্ত যা আগে শুধুমাত্র অপ্রাণিত মহাকাশ মিশনের মাধ্যমে দেখা গিয়েছিল। প্রযুক্তির উন্নতির পরও মানব চোখের পর্যবেক্ষণ সবচেয়ে কার্যকর, কারণ চোখের রিসেপ্টর সংখ্যা কোনো ক্যামেরার তুলনায় অসীম। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে ক্রুতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হলেন ভিক্টর গ্লোভার, প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী, ক্রিস্টিনা কচ, প্রথম নারী নভোচারী এবং জেরেমি হ্যানসেন, প্রথম নন আমেরিকান নভোচারী। ফ্লাইবাইয়ের প্রায় 40 মিনিটের জন্য সকল যোগাযোগ বন্ধ থাকবে, কারণ ক্রু চাঁদের পেছনের অংশ অতিক্রম করবে। ফ্লাইবাইটি আর্টেমিস 3 এবং আর্টেমিস 4-এর জন্য গুরুত্বপূর্ণ। নভোচারীরা চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে নোট নেবেন। নাসার প্রধান জ্যারেট আইজ্যাকম্যান বলেছেন এই মিশন ভবিষ্যতের লুনার ল্যান্ডিং ও মহাকাশ গবেষণার পথ সুগম করবে। নাদিম মারজান, সময় সংবাদ। মহাকাশ মিশন আর্টেমিস 2-এর নভোচারীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাঁদ প্রদক্ষিণের এই ঐতিহাসিক অভিযানে তাদের অভিনন্দন জানিয়ে গর্ব প্রকাশ করেন তিনি। ভিডিও কলে 4 নভোচারীর সঙ্গে কথা বলে ডোনাল্ড ট্রাম্প তাদের অভিজ্ঞতাকে অসাধারণ হিসেবে উল্লেখ করেন। মিশনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সম্পর্কে জানতে চাইলে কমান্ডার রেড ওয়েজম্যান বলেন, এমন দৃশ্য তারা দেখেছেন যা আগে কোনো মানুষ দেখেনি। বিশেষ করে সৌরগ্রহণের দৃশ্য তাদের জন্য ছিল ব্যতিক্রমী অভিজ্ঞতা। কলের শেষ দিকে ট্রাম্প জানান, মিশন শেষে হোয়াইট হাউসে নভোচারীদের আমন্ত্রণ জানাবেন তিনি এবং মার্কিন জনগণের পক্ষ থেকে তাদের প্রতি বিশেষ সম্মান জানান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যাসিনোর বাইরে গুলিবিদ্ধ হয়েছেন মার্কিন র্যাপার অফসেট। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফ্লোরিডার সেমিনল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোর বাইরে ভ্যালে এলাকায় গুলির শিকার হন অফসেট, যার আসল নাম কিয়ারি কেন্ড্রেল সেফাস। তার মুখপাত্র জানান তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। ঘটনাস্থল এখন নিরাপদ এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই বলেও জানান তারা। জার্মানির বোন শহর এখন গোলাপি রঙে মোড়া। চেরি ফুলের মোহনীয় উৎসব দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। শহরের রাস্তা দূরে প্রায় 300টি চেরি গাছের সমারোহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন পর্যটকরা।
রাইন অঞ্চলের পুরনো শহর যেন পরিণত হয়েছে স্বর্গে, যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে বসন্ত উদযাপন করছে। জাপানের সাকুরার মতোই নজর কাটছে এই ইউরোপীয় দৃশ্য। এমন সৌন্দর্যের দেখা মিলল জার্মানির বন শহরে। 1986 সালে প্রথম চেরি গাছ লাগানোর পর ধীরে ধীরে এই এলাকা পরিণত হয়েছে আন্তর্জাতিক পর্যটনের এক বড় আকর্ষণে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে যায় এই ফুলের সৌন্দর্য দেখতে। অনেকে এই দৃশ্যকে জাপানের সাকুরা উৎসবের সঙ্গে তুলনা করেন। দারুণ লাগছে, দেখতেই পাচ্ছেন কত মানুষ বাইরে বেরিয়েছে, সত্যি সুন্দর। চেরি ফুলের এই রূপ উপভোগের সময় খুবই সীমিত, গড়ে মাত্র 2 সপ্তাহ। আবহাওয়া যত উষ্ণ হয় ফুল তত দ্রুত ঝরে পড়ে, তাই অনেকেই অপেক্ষা করেন একটু ঠান্ডা আবহাওয়ার, যাতে এই সৌন্দর্য কিছুটা বেশি সময় ধরে থাকে। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন এই অপরূপ দৃশ্য দেখতে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। হরমুজ খুলতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত, প্রত্যাখ্যান করল তেহরান। লস অ্যাঞ্জেলেসের নিজ বাসা থেকে বাংলাদেশে আমেরিকান প্রকৌশলীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন 5 দিন। রহস্য উদ্ঘাটনের তদন্তে পুলিশ, কমিউনিটিতে শোকের ছায়া। এবং ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষ হলেও চলছে ভোটার তালিকা সংশোধন। লাখ লাখ ভোটার বাদ পড়ার অভিযোগ, লাইনে দাঁড়িয়ে নাম অন্তর্ভুক্তির চেষ্টা। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন এমদাদুল হক। শেজিন, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।